এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা সাভার জেলার আশুলিয়া থানার কোনো একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে ওনার নাম আমরা শেয়ার করছি না। আর এই ঘটনাটি একটি গার্মেন্টস কেন্দ্রিক। ঘটনাটি বোঝার স্বার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি, রিফাত ভাই। ওনার সাথে যখন ঘটনাটি ঘটে তখন উনি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেন এবং উনি একটা ম্যাডামের কাছে টিউশনি করতেন। ওনার বাড়ি থেকে বের হলে সোজা হাতের বাম দিকে যেতে হতো এবং মাঝে একটা গার্মেন্টস পড়তো। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করেই কিন্তু নানা রকমের ঘটনা এলাকার মুখে মুখে প্রচলিত। এই গার্মেন্টসটাকে পার করে তারপরে ওই ম্যাডামের বাড়িতে যেতে হতো। তো স্কুল শেষ করে উনি আনুমানিক 12টার দিকে ওই ম্যাডামের কাছে পড়তে যেত। তো ওই দিন উনি ম্যাডামের কাছে পড়তে যান, কিন্তু ওই দিনকার মতো জলদি ছুটি দেয়। আর তাড়াতাড়ি ছুটি দেওয়ার কারণে রিফাত ভাইয়ের মা ওনাকে আর আনতে যাননি। তো উনি তখন চিন্তা করলেন যে একা একাই বাড়ির দিকে রওনা দেই। তো যেই ভাবা সেই কাজ, উনি বাড়ির দিকে রওনা দিলেন। কাছেই, বেশি দূরে না, কিন্তু ওইখানে থেকে ওনার বাড়িতে আসতে হয়তো 20 মিনিটের মতো সময় লাগে। তো উনি রওনা দিলেন হাঁটতে হাঁটতে ওই গার্মেন্টসের কাছে চলে আসলেন। গার্মেন্টসটার আশেপাশে কিন্তু কোনো লোক নেই। এই গার্মেন্টসটা কিন্তু চারপাশে বাউন্ডারি করা এবং ওই সময় এই গার্মেন্টসটা পরিত্যক্ত ছিল। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করে অনেক ভয়ের ঘটনা ঘটে যাওয়ার কারণে অনেক মানুষ ওখানে কাজ করতো না। আর কাজ মানুষ না পাওয়ার কারণে একটা সময় গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। যাই হোক, তো এই গার্মেন্টসটার কাছে আসার পরে উনি লক্ষ্য করলেন আশেপাশে কেউ নেই। যখনই এই গার্মেন্টসটার গেটের কাছে আসলেন, মনে হচ্ছে ভিতর থেকে ওনার নাম ধরে কেউ ডাক দিল যে রিফাত, এদিকে আয়। উনি আশেপাশে দেখলেন কিন্তু কেউ নেই। উনি আবার যখন রওনা দিবেন তখন আবার ডাক শুনতে পায়। তো তিনি লক্ষ্য করলেন গেটে তালা দেওয়া। তো উনি হয়তো ছোট ছিলেন, বুঝতে পারেননি। উনি বুঝতেছেন এটা সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, যেহেতু কেউ ডাকছে, হয়তো বা কেউ এইটার ভিতরে গেছে। তো উনি বিষয়টাকে প্যারানর্মাল ভাবে কিছু ভাবেননি। উনি আস্তে আস্তে গেটের কাছে যখন যাবেন তখনই হঠাৎ কে যেন একটা লোক কোথা থেকে আসলো। এই লোকটা এসে ওনাকে ধমকের সুরে বলছে, এই তুমি এই দিকে কই যাও? জানো না এটা ভয়ানক জায়গা, এখানে মানুষ থাকে না। আর তুমি দুপুরের সময় একা একা এখানে কি করো? বাড়িতে যাও। এরকম ধরনের রাগান্বিত স্বরে রিফাত ভাইকে কথা শোনায়। রিফাত ভাই মনের মধ্যে একটু কষ্ট পায়। তো উনি মন খারাপ করে বাড়িতে রওনা দিলেন। বাড়িতে এসে ওনার মাকে আর দাদিকে এই ঘটনা খুলে বললেন। তো এই ঘটনা ওনার দাদি শোনার পরে ওনার দাদি একটা কথা বললেন ওনাকে, যে এই গার্মেন্টসটা ওনাদের বাড়ি থেকে তখনকার সময় দেখা যেত। তখন তো অত বাড়িঘর ছিল না, এ কারণেই দেখা যেত যে ওনার দাদি একদিন রাতে প্রাকৃতিক কাজে বাইরে বের হন। বাইরে বের হয়ে প্রাকৃতিক কাজ সেরে যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার আগেই একটা জিনিস উনি দেখতে পান। উনি দেখতে পান যে ওই গার্মেন্টসের ছাদের উপর একটা আগুনের গোলা। এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা আগুনের গোলার মতো অবয়ব ঘোরাঘুরি করছে। এই আগুনের গোলাকে কেন্দ্র করে এটা দেখে উনি ভালো করে লক্ষ্য করেন। ওটার কাছে উনি লক্ষ্য করলেন যে এগুলো মানুষ না, এগুলো কিছু কুকুর টাইপের ছিল। এই অবয়বগুলো কিন্তু আগুনের মতো ঝলঝল করছিল। উনি যখন ভালো করে লক্ষ্য করতে থাকলেন তখন ওই জিনিসগুলো তাকে দেখতে পায় এবং সেগুলো আগুন বা বলের টাইপের হয়ে ওনার দিকে ছুটতে আসছে। তখন উনি ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে যান। তো এই কথা ওনার দাদির মুখে শুনলেন। তো ওই দিন এই কথা শোনার পরে সবার মনে বেশ একটা আতঙ্ক। আরো অনেকজনের মুখে এই গার্মেন্টসকে কেন্দ্র করে নানা ধরনের কথাই শুনেছেন। এখন ওনাদের ফ্যামিলি মেম্বারের মুখে এই কথা শুনলেন। তো এভাবে চলে যায় অনেক দিন। তো 1 মাস পরে রিফাত ভাইয়ের মা চিৎকার করে রাতের বেলা। তো তারপর তিনি তাদের ঘরে ঢুকেন।
ঢুকে বলেন, জিজ্ঞাসা করেন কি হয়েছে। উনি বলেন যে উনি রাতে বের হয়েছেন প্রাকৃতিক কাজে। তো বের হওয়ার পরে উনি দেখতে পান যে ওই বিল্ডিং এর উপরে ওই একই রকমের আগুনের গোলা, এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। আর যখনই উনি এটাকে ভালো করে লক্ষ্য করলেন তখনই নাকি আগুনের গোলা হয় ওনার দিকে ছুটে আসতে চাইছিল এই জিনিসগুলো। এইটা দেখে উনিও ভয়ে দৌড়ে ঘরে চলে আসছেন। এই জিনিস দেখার পর উনি আর ওনার ছেলেকে ওইখানে আর প্রাইভেট পড়াতে যেতে দেন না। উনি বলেন, তোমার আর ওখানে প্রাইভেট পড়তে যেতে হবে না, তুমি এখন থেকে বাড়িতেই প্রাইভেট পড়বে, যেহেতু তুমি ছোট মানুষ, তোমাকে আমরা অনেক সময় একা নাও আনতে যেতে পারি, কোনো বিপদ হয়ে গেলে তখন কি করব। তো এইভাবে কেটে গেল প্রায় আরো অনেক বছর। তখন সময়টা 2014 সাল কি 13 সাল। রিফাত ভাইও এর মধ্যে অনেকটা বড় হয়ে গেছেন, প্রাইমারি স্কুল পার করে হাই স্কুলে উঠে গেছেন। হাই স্কুলে ওঠার পরে উনি আবার প্রাইভেট নেন সেই ম্যাডামের কাছেই, কারণ ওই ম্যাডাম ভালো প্রাইভেট টিচার ছিলেন। আর ওনার কাছে প্রাইভেটে স্টুডেন্টরা ব্যাচ হিসেবে পড়তো, অনেক স্টুডেন্ট পড়তো সেখানে। এই কারণে উনিও ওই ম্যাডামের কাছে পড়তে যান। একদিন ওই ম্যাডামের কাছে পড়তে গিয়ে দেখেন যে ওই বাড়িতে একটা লোক মারা গেছে। কিন্তু লোক মারা গেলে কি হবে, লোক মারা গেলে তো সবাই কান্নাকাটি করে। কিছু কিছু মানুষ কান্নাকাটি করছিল, কিন্তু তার মধ্যে ওই বাড়িতে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়ে আছে। সবার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে, এরকম কেন? এই লাশটাকে কাউকে দেখতে দিতে চাচ্ছিলেন না কেন? তো অনেকেই ওইখানে আসেন, অনেক মৃত্যু বাড়িতে তো অনেক মানুষই থাকে, কাউকে লাশটা দেখতে দিতে চাচ্ছিলেন না। ব্যাপারটা কি রিফাত ভাইয়ের কাছে বেশ অদ্ভুত লাগে। অদ্ভুত লাগার কারণে জিজ্ঞেস করেন তিনি ম্যাডামকে, ম্যাডাম এরকম ঘটতেছে কেন? মানুষগুলো লোকটাকে দেখতে দিতে চাচ্ছে না কেন? আর সবার মধ্যে কিরকম একটা আতঙ্ক দেখা যাচ্ছে। তখন ম্যাডাম বলে যে তোমাকে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বলে তোমরা ভয় পাবা শুনলে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। বলে যে স্বাভাবিক মৃত্যু না, তাহলে কিভাবে মৃত্যু হয়েছে? বলে ওনাকে কেউ মেরে ফেলছে, কিন্তু এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না এরকম ভাবে কাউকে মেরে ফেলা। মানে তখন ম্যাডামের কাছ থেকে জানতে পারে যে ওই লোকটা ওই বাড়িতে ভাড়া থাকতো আর গার্মেন্টসে কাজ করত। তো উনি যত রাতেই হোক না কেন ওনার স্ত্রীর কাছে ফিরে আসতেন। গার্মেন্টস তো আমরা জানি মূলত রাতে কাজ শেষ হয়। অনেক সময় যখন রোজার সময় আসে, সিজনের সময় আসে, তখন রাতে ওভারটাইম হয়। তো উনিও রাতে ওভারটাইম করতেন এবং যত রাতই হোক না কেন উনি বাড়িতে ফিরে আসতেন, কারণ ওনার স্ত্রী ওনার বাড়িতে একলা থাকতেন। আর ওনারা কিন্তু তেমন বয়স্ক না, অল্প বয়সী, 35 থেকে 40 বছরের দম্পতি হবে। ওনাদের কোনো সন্তান ছিল না। যেই দিন ঘটনাটি ঘটে ওই দিন সারা রাত পার হয়ে যায়। ওনার হাজবেন্ড তো আসেই না। সারা রাত হাজবেন্ডের টেনশন। তখনকার সময় কোনো মোবাইল হাতে ছিল না, যেমন 2-1 জনের কাছে মোবাইল ছিল। এই কারণে ওনার স্ত্রীও ফোন করে খবর নিতে পারেনি। যখন সারা রাত পার হয়ে যায়, স্বামী আসে না। সকালে দেখে ঘুম থেকে উঠে স্বামী আসেনি, তখন তো উনি চিন্তিত হয়ে পড়েন। আশেপাশে খোঁজ খবর করেন, গার্মেন্টসে গিয়ে খোঁজ করতে থাকেন। গার্মেন্টস থেকে জানতে পারেন ওনার স্বামী তো রাতে বাড়িতে চলে গেছে, কিন্তু ওনার স্বামী তো বাড়ি ফিরে নাই। তখন এলাকার মানুষ ওই বাড়ির মধ্যে আরো মানুষদেরকে নিয়ে খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে বেশ কয়েকজন মানুষই একসাথে খোঁজ করতে থাকে। ওইখানকার কিছু মানুষ কৌতূহল বশত ওই গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। তো যখন গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখে তখন ওনারা চিৎকার করে ওঠেন যে পাওয়া গেছে। তো তাড়াতাড়ি করে ওনারা ওই গার্মেন্টসের গেটটা ভেঙে ফেলেন। গেট ভেঙে ভিতরে ঢুকে সবাই একটা ভয়াবহ দৃশ্য দেখতে পান। ওই লোকটার মরদেহ এখানে পড়ে আছে এবং তার শরীরে বেশ আঘাতের চিহ্ন, খামসির চিহ্ন, কামড়ের চিহ্ন। কিছু কিছু জায়গায় খুবলে খুবলে মাংস কামড়ে তুলে নেওয়া হয়েছে। এই যে একটা জায়গা, এই জায়গাটা 4-5 থেকে বাউন্ডারি করা। ওনার এই দেহটা এই জায়গায় কিভাবে আসলো? সবার মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল এই জায়গাটাকে কেন্দ্র করে। কিন্তু আগে অনেক ছোটখাটো ভয়ের বিষয় ছিল। সবাই এক এক বাক্যে বলে ওঠেন এটা কোনো মানুষ বা পশু পাখি জানোয়ারের কাজ না, কারণ এমন ভয়ানক কোনো পশু বা জানোয়ার তো তাদের এখানে নাই। এত বছর মানুষজন থাকেন, কিন্তু এখানে তো অনেকেই ভয় পাইছে, অনেকেই অনেক কিছু দেখছে, এই ঘটনা আছে। তাহলে নিশ্চয় এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো পিশাচের কাজ। হয়তোবা উনি রাতের বেলা গার্মেন্টস থেকে ফেরার পর
পথে একা একা ফিরেছিলেন, আর এই পিশাচগুলোর খপ্পরে উনি পড়ে যান। হয়তো ওই পিশাচগুলো ওনাকে মেরে ফেলে ওইখানে নিয়ে গেছে ওনাকে খেয়ে ফেলার জন্য। এই কারণে ওনার শরীরে এত কামড়ের দাগ এবং জায়গায় জায়গায় গোস্ত খুব নেওয়া হয়েছে। আর হয়তোবা ওই পিশাচগুলো ওনাকে মেরে ফেলার পরে ওনার দেহটাকে খেয়ে ফেলার আগেই ফজরের আজান হয়ে গেছে, আর ওই পিশাচগুলো ওনাকে ফেলে রেখে চলে গেছেন, এই সমস্ত ধারণা করেন। আর মানুষজন, এলাকার মানুষজন, ওই বাড়ির মানুষজন আর এই ব্যাপারটা পর্যবেক্ষণ করতে তারা কোনো হুজুর কবিরাজের কাছেও যান নাই। এটা মূলত তাদেরই একটা মনের ধারণা, কিন্তু ওই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ঘটনা আছে। এলাকার মানুষের মুখে প্রচলিত আছে যে এই গার্মেন্টসটা তৈরি করার সময় নাকি এই গার্মেন্টসের যিনি মালিক উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে নাকি ওনাকে ওইখানে মাথা দেওয়ার কথা বলা হয়েছে। এখন এটা মানুষের মাথা নাকি পশু জানোয়ারের মাথা সেটা ভালোভাবে স্পষ্ট বলা যায়নি, কিন্তু এই গার্মেন্টসের মালিক ব্যাপারটা তেমন গুরুত্ব দেয়নি। উনি ওনার মতন কাজ চালু করে গেছেন এই জায়গায়। যখন কাজ চালু হয় তখন এই কাজটা যিনি নেন, যাকে ঠিকাদার বলা হয়, উনিও নাকি একটা স্বপ্ন দেখেন এখানে মাথা দেওয়ার কথা, কিন্তু উনিও এই বিষয়টাকে গুরুত্ব দেননি। এখানে কাজ করা চালু করে দেন। পুরো দোস্তরে কাজ চলতে থাকে। একটা পর্যায়ে নাকি ওই জায়গাতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে নাকি দুই স্পটে দুইজন মানুষ মৃত্যুবরণ করেন। আর যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওইখানে নাকি রক্ত দিয়ে ভেসে গেছিল, আর 15 জন মানুষ আহত হয়। এখন কি অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়টাও তেমন জানা যায়নি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের এটা জানা যায়। আর এরপর থেকে ওই জায়গাতে ছোট বড় ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে ওই কর্মীদের সাথে। কর্মীরা সারাদিন কাজ করে, একটা দেয়াল নির্মাণ করে, ধরেন এই দেয়ালটা তারা নির্মাণ করে, যখন রাতের বেলা বাড়িতে চলে যায় সকালবেলা দেখে ওই দেওয়ালটা, আবার পরের দিন সকালবেলা এসে দেখে ওই দেওয়ালটা ভেঙে গুড়িয়ে আসে। তারপরে ওনাদের যেই জিনিস সেই জায়গায় রেখে যায়, ওই জিনিস ওই জায়গায় থাকে না। এরকম নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। তারপরে ছোটোখাটো অনেক বিষয়, বেশি অ্যাক্সিডেন্ট হতে থাকে, ওখানে মানুষ আহত হতে থাকে, এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে ওই জায়গায় কেউ আর কাজ করতে চায় না, কারণ মুখে মুখে এটা সব দিকে ছড়িয়ে পড়ে, প্রচলিত হয়ে গেছিল সবার মুখে, যেহেতু এই জায়গাটা ভালো না, এইখানে ভয় আছে, এখানে খারাপ কিছু আছে। আর এই স্বপ্নের কথাও ধীরে ধীরে মানুষ জানতে পারে। এইভাবেই পুরো গ্রামের মধ্যে এই কথাটার প্রচলিত হয়ে গেছিল। আর এরপর থেকে এই গার্মেন্টসের কাজ বন্ধ হয়ে যায়। অনেক বছর পর্যন্ত এভাবেই ছিল। তারপরে এই মালিক কি করে, এই মালিক এই গার্মেন্টসটাকে চারপাশ থেকে বাউন্ডারি করে দেয় উঁচু করে, আর ভেতরে টুকটাক কিছু কাজ করিয়ে উনি গার্মেন্টস চালু করেন। গার্মেন্টস চালু করার পর এক পর্যায়ে গার্মেন্টসের মানুষদের সাথেও টুকটাক ভয়ের ব্যাপার ঘটতে থাকে। একে একে ওইখান থেকে গার্মেন্টসের কর্মীরাও যাওয়া বন্ধ করে দেয়। এভাবে ওই গার্মেন্টসটা অনেক সময় আবার বন্ধ থাকে কয়েক বছর ধরে। এরপরে নাকি এখানকার সময় আবার ওই গার্মেন্টসটা চালু আছে। মানুষ সন্দেহ করে যে ওইখানে ওই স্বপ্নের মধ্যে যে জিনিসগুলো চাওয়া হয়েছিল ওই গার্মেন্টসের মালিক নাকি ওই জিনিসগুলো ওখানে দিয়েছেন। হয়তো বা এই কারণে উনি আবার নতুন করে এই গার্মেন্টসটা চালু করতে পেরেছেন। এটা সবার মুখে একটা ধারণা, এটা সবাই একটা ধারণা করে, এটা সত্যতা আমরা যাচাই করতে যাইনি। মূলত এটা একটা ঘটনা ঘটছে, কিন্তু ওনার মার দাদির সাথে যে ঘটনাটা ঘটছে উনি এটা 100% নিশ্চিত দিয়েছেন যে এটা একটি সত্য ঘটনা। আর ওই দিন দুপুরবেলা যে ভিতর থেকে ওনাকে ডাক দেওয়া হয়েছিল ওই ব্যাখ্যা উনি আর খুঁজে পাননি। উনি জানিয়েছেন ওই লোকটা যে ওনাকে ধমকের সুরে কথা বলেছিলেন, উনি কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকিয়ে দেখেন ওই লোকটা আবার সে জায়গায় নাই। এই বিষয়টা আজও ওনার মনে প্রশ্ন থেকে যায়। মূলত উনি যখন ওই লোকটার দিকে তাকান তখন কিন্তু ওই লোকটাকে দেখার কথা, কিন্তু উনি আর ওই লোকটাকে দেখতে পাননি। এই কারণে ওনার মনের মধ্যে আজও রহস্য রয়ে গেছে। যাই হোক, এই ঘটনাটি সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং ঘটনাটিকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। এই ঘটনাটি শেয়ার করেছেন শুভ। সঙ্গতি কারণে সে তার নাম উল্লেখ করেননি, আমরা এখানে রূপক নাম ব্যবহার করেছি। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কোনো একটি গ্রামে। আজকে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নিজের প্রত্যক্ষ করা একটি ঘটনা। এই ঘটনাটি ঘটে শীতকালে। আমরা সবাই জানি শীতকাল মূলত বাংলাদেশে ডিসেম্বর মাসে শুরু হয়। তো যাই ঘটনার মধ্যে, তো এমনই এক শীতকালের এক রাতে এই ঘটনাটি ঘটে থাকে। এই ঘটনাটি ঘটে মূলত মাছ ধরাকে কেন্দ্র করে। উনি ওনার নানুর বাড়িতে বাস করেন। ওনার নানুর বাড়িটি একটি বিলাঞ্চল। ওইদিকে ওনার নানুর বাড়ির আশেপাশে চারিদিকে ফসলি
নিরিবিলি মাঠ। এখানে শীতের দিনে আলু লাগানো হয় এবং বাকি বর্ষার মৌসুমে ধান পাট এসব লাগানো হয় ক্ষেতগুলোতে। তো বর্ষার মৌসুম যখন চলে যায় তখন ওই বিলের মাঝে অনেক ছোট বড় পুকুর থাকে। ওই পুকুরগুলোকে ওই অঞ্চলে কূপ হিসেবে বলে। যাই হোক, এমনই এক কূপের মধ্যে এক শীতের রাতে ওইদিকে মাছ ধরা হচ্ছিল মূলত এক ভিন্ন পদ্ধতিতে। এই পদ্ধতিতে মাছ ধরতে হলে একটা পুকুরে কমপক্ষে হলেও 1 সপ্তাহ সময় লাগে। তো এই পদ্ধতিটা হলো পুকুরের এই পার আর ওপারে একটি জাল ফেলা, 2-3 পাল্লার একটা জাল বিছানো হয়। তারপরে এই জালগুলো ধীরে ধীরে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া হয়। আর মাঝে মাঝে ওই জালগুলো উঠিয়ে মাছ উত্তোলন করে হাটে নিয়ে যাওয়া হয়। দেখা গেছে অনেকে বিক্রি করে দেয় জেলেদের কাছে, আবার অনেকে নিজের বাড়ির জন্যই রেখে দেয়। তো যারা নিজের বাড়ির জন্য রেখে দেয় তাদেরকে রাতে পাহারা দিতে হয়, কারণ রাতে ওই ছেলেরা জাল টান দিয়ে সকালে হাটে নিয়ে মাছ বিক্রি করে ফেলে। আর এই কারণেই রাতে পাহারা দিতে হয়। তেমনই এক রাতে মাছ ধরা হচ্ছিল। শুভ ভাই আর শুভ ভাইয়ের নানা গিয়েছিলেন ওই জাল পাহারা দিতে। মূলত ওইখানে 2 রাত ধরে জাল টানা হচ্ছে। প্রথম রাতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় রাতে আনুমানিক রাত 9টার দিকে খাওয়া দাওয়া করে উনি আর ওনার নানা রওনা দিলেন। বিলের কুয়াশাচ্ছন্ন পরিবেশ দিয়ে যাচ্ছিলেন। আরেকটা কথা বলে রাখি, ওইখানে যেখানে মাছ ধরা হচ্ছিল ওইখানে একটা ব্রিজ আছে এবং ওইটা একটা মহাসড়ক বলা যায়। ওই সড়ক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ির যাতায়াত করে। ওই মহাসড়কের নিচেই কূপ অবস্থিত, ব্রিজের নিচেই ঠিক। তো ওইখানে মাছ ধরা হচ্ছিল। আর ওই ব্রিজের একটা পাশেই ছিল জঙ্গল টাইপের ঝোপঝাড়। তো এই ঝোপঝাড়ের এদিক দিয়েই ওনাদের ওই থাকার যে জায়গাটা, ওই জেলেদের একটা ছোট্ট একটা নৌকার মধ্যে যেরকম ছাউনি থাকে, অনেক নৌকার মধ্যে এরকম ছাউনির মতো একটা ঘর বানানো হয়েছিল থাকার জন্য তাদের। যাই হোক, ওইখানে ওই নানা নাতি থাকবে। তো নানা নাতি বিলবাড়ি দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা পর্যায়ে ওই ব্রিজের কাছাকাছি চলে আসেন। যখন এই ব্রিজের নিচে ওনারা যান, ওনারা একটা শব্দ অনুভব করেন। শব্দটা হলো পানিতে যদি মানুষ ডুব দেওয়ার আগে একটা নিঃশ্বাস নেয়, জোরে নিঃশ্বাস নিতে নিতে ডুব হয়ে গেলে একটা শব্দ হয়, এরকম জাতীয় শব্দ পাচ্ছিলেন। আর পানি ঝাপটা ঝাপটির শব্দ পাচ্ছিলেন। ওনারা বুঝতে পারছিলেন না এত রাতে পানিতে এরকম গোসল করতেছে কে, হোপ হোপ করে শব্দ আসতেছে। তো যাই হোক, ওনারা ওই ব্রিজটা পার হয়ে ওই জেলের ঘরে গেলেন। গিয়ে দেখলেন যে একটা জেলে আছে আর একটা জেলে নেই। মূলত তখন হ্যারিকেনের আলো ওই ঘরটার মধ্যে ছিল। ছোট ঘরটার মধ্যে ওই হারিকেনের আলোই দেখতে পেলেন। তো সাথে সাথে ওই জেলেটাকে ডাক দিলেন, কি রে, তোর ওস্তাদ কই? এই কথা শুনে যখন নাকি আবার ওই পানি থেকে ঝাপটা ঝাপটির শব্দ শুনতে পান, তখন ওই নানার হাতে, মানে শুভ ভাইয়ের নানার হাতে একটা লাইট ছিল, 3 ব্যাটারিওয়ালা লাইট। ওই সময় লাইটগুলো বেশ জনপ্রিয় ছিল আর মোটামুটি অনেকেরই কাছেই তখন এক রকমের কালো পাথর লাইট বিদেশ থেকে পাঠানো হতো। ওই লাইটগুলো অনেকের কাছে ছিল। যাই হোক, ওই লাইটগুলো ওই নানার কাছে ছিল না। ওই নানার কাছে একটা অন্যরকম লাইট ছিল। কি লাইট? এটা খয়েরি রঙের। আর এই লাইটটার ঘাটটা ভেঙে ফেলা যেত আর ঘাটটা ভেঙে চার্জ দেওয়া হতো। ওই লাইট ছিল আর ওই লাইটটার বাল্বও পরিবর্তন করা যেত। তো যাই হোক, ওই লাইটের আলো পুকুরের মধ্যে মারেন আর একটা দৃশ্য দেখতে পান যে ওইখানে থাকা জেলেদের মধ্যে একটা জেলে পুকুরের পানিতে অনবরত ডুব দিচ্ছে আর হোপ হাপ করে শব্দ হচ্ছে। ও কিন্তু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না। একদম মনে হচ্ছে একটা ঘুমন্ত মানুষ যদি হাঁটাচলা করে, ওই মানুষটার একটা শারীরিক ভাবভঙ্গি কি রকম দেখা যাবে। ওই মানুষটার ভাবভঙ্গি এরকম দেখা গেছে। ও শুধু মুখ দিয়ে আওয়াজ হচ্ছে কিন্তু হাত দিয়ে ঝাপটা ঝাপটি করছে না। আর ওনাকে টুপ দেওয়া হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস জোর করে ওনাকে চুবিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ওই যে সাথে থাকা আরেকটা ছেলে ওই পুকুরের মধ্যে লাফ দিয়ে নেমে পড়ে সাঁতরে গিয়ে ওই ওনাকে তুলে আনা হয়। মূলত ওনার বুক পর্যন্ত পানি হবে সেরকম কাছাকাছি সে চলে গিয়েছিলেন। এরকম একটা দূরত্বে উনি সাঁতার কেটে ওনাকে তুলে আনেন।
টেনে তুলে আনার পর যখনই উনি ওনাকে স্পর্শ করেন তখনই নাকি ওনার আর কোনো স্মৃতিশক্তি নাই, মানে উনি হয়তোবা তখনই বেহুশ হয়ে গেছেন। যাই হোক, অনেক কষ্টে ওনাকে পাড়ে তুলে নিয়ে আসলেন। পাড়ে নিয়ে আসার পর ওই রাতে ওনাকে সেবা যত্ন করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে রাখা হয়। ওইখানে দুইটা ঘর ছিল মূলত। একটা ঘর ছিল জেলেদের জন্য থাকার, আর একটা ঘর ছিল নানা নাতির থাকার। তো নানা নাতি ওই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে হঠাৎ চিল্লাচিল্লির শব্দ পেয়ে নানা নাতি ওই ঘরে গিয়ে দেখেন যে জেলেটা পানিতে চুবানি খাচ্ছিল, ওই জেলেটাকে আরেকটা জেলে টেনে ধরে রাখার চেষ্টা করছেন। আর ওই জেলেটা কিছুতেই ওখানে থাকতে চাচ্ছেন না। উনি অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করছে আর ওনাকে ঝাপটাঝাপড়ি করছে ছুটে যাওয়ার জন্য। তখন গিয়ে ওই নানা নাতি ওনাকে শক্ত করে ধরে, খুব কষ্টে ওনাকে শান্ত করানো হয়। শান্ত হয় না, মূলত উনি উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকেন, কথা বলতে থাকেন যে বলে, ছাড় আমাকে ছেড়ে দে, আজকে মাইরা ফেলবো, কত বড় সাহস, ওই আমার শরীরে পেশাব করে, ওরে আমি শেষ করে দিব। এই কথা বলতে থাকে। ওই জেলেটা একটা পর্যায়ে এরকম করতে করতে এরকম তার কতক্ষণ সহ্য করা যায়। পাশে ওই জেলেদের ওইখানে যে সড়কের পাশে একটা বাজার ছিল, ছোটখাটো চায়ের দোকান, আবার ওইখানে একটা মসজিদও ছিল। তো ওই মসজিদের ইমাম সাহেবের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয় ওই রাতের মধ্যেই। মসজিদের ইমাম সাহেব ওনাকে দেখেই বুঝে ফেলে যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তো ইমাম সাহেব মূলত ওনার জানা কিছু দোয়া দরুদ পাঠ করেছিলেন। দোয়া দরুদ পাঠ করে ওনাকে ঝাড়ফুঁক করলেন এবং কিছু পানি পড়া দিলেন। এরপরে গিয়ে ওনার অবস্থার স্বাভাবিক হয়। যখন স্বাভাবিক হয় তখন ওই রাতে ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। ওই রাতে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে, সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোর এই অবস্থা হইল কেন রাতে? ওই লোকটা তখন বলে যে, আরে দাদা, আমি ওইখানে ওই যে ঝোপঝাড় থাকে ব্রিজের গোড়ায়, ওই জায়গায় উনি গিয়েছিলেন প্রকৃতির ডাকে হালকা হতে। আর তখনই যখন উনি হালকা হওয়ার জন্য বসছেন তখনই ওনার আর কোনো কিছু খেয়াল নাই। উনি আল্লাহর কি রহমত, ওই সময় আবার ওই জিনটা যেটা ওনাকে নিয়ে পানিতে চুবানি দিচ্ছিলেন, তখনই ওই শুভ ভাই আর ওনার নানা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে আসছিলেন। আর এসেই দেখতে পান ওনাকে পানিতে চুবানো হচ্ছে। আর এর পরের ঘটনায় সমস্ত বিস্তারিত ওনার মুখ থেকে শুনলেন। তো এটাই ছিল মূলত ঘটনা। শুভ ভাই এর পরে বলেছেন, আর ওই জেলেটার সাথে কিছু ঘটছে কি না সেটা আমি জানি না, কারণ ওইখানে মাছ ধরা হয়ে গেছিল 3 দিনের মধ্যে। যেহেতু ওই পুকুরটা অনেক বড়, কিন্তু ওই পুকুরটার ভাগ ছিল 3 ভাগ, এগুলো আলাদা ভাবে ধরা হতো। তো এই কারণে তাড়াতাড়ি মাছ ধরাটা শেষ হয়ে গেছে। মূলত 1 সপ্তাহের মতো লাগে, কিন্তু ওই পুকুরটা একটু ছোট হওয়ার কারণে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে উনি আর জেলের কাছ থেকে এই সমস্যার কথা আর শুনতে পারেননি, কারণ ওই জেলের সাথে আর ওনার দেখাও হয়নি, আর এই বিষয়ে জানতেও পারেননি। যাই হোক, উনি যতটুকু দেখেছেন অতটুকুই আমাদের কাছে শেয়ার করেছেন, এবং এই ঘটনাটা একটা সত্য বাস্তব ঘটনা, ওনার নিজের চোখে দেখা একটি সত্য ঘটনা যা আমাদেরকে জানিয়েছেন। তো আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লাগছে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমি আপনাদের আজকে একটি ঘটনা শেয়ার করতে চাই আমার চাচার সাথে ঘটা। আমার চাচা একজন দুবাই প্রবাসী। তো তিনি যখন প্রথম দুবাই যান, তো তার কাজ হয় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে। যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি, তাই তাকে সম্প্রতি আরব আমিরাতের যে আবুধাবিতে এয়ারপোর্ট হচ্ছে সেইখানে কাজ দেওয়া হয়। তো আমার চাচা সেখানে কাজ করার জন্য যায়। যাওয়ার পর তিনি আগে যেখানে কাজ করত যে শ্রমিকরা আছে তাদের কাছ থেকে জানতে পারে যে কিছু সমস্যার কারণে আগে এয়ারপোর্টের কাজটি বন্ধ ছিল। তিনি এতটা মাথা ঘামান না, তো তিনি কাজ করতে থাকেন। তারপর দেখা যায় যে তাদের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, যার কারণে তাদের কোম্পানি তাদের এই এয়ারপোর্টের ভিতরে থাকার ব্যবস্থা করে দেয় একটি বিল্ডিংয়ের মধ্যে। বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা করে দেওয়ার পর তাদেরকে আরও নাইট ডিউটি সহ করানো হয় রাতের বেলাতেও। তো রাতে কাজ করে তারা যখন তাদের রুমে যায় তখন অনেক সবাই ক্লান্ত থাকে। তারা ক্লান্ত থাকার কারণে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে যাওয়ার কারণে তারা তাদের সাথে রাতে কি ঘটে এটা তারা প্রথম যখন বুঝতে পারে না। যখন তারা গিয়েছিল
তখন তারা বুঝতে যেহেতু পারে না, তো এভাবে কিছুদিন যায়। কিন্তু কিছুদিন যখন যায়, তারা যখন পরিস্থিতি বুঝতে পারে, পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, তখন তারা অনুভব করে বা বুঝতে পারে যে রাতের বেলা তাদের রুমে একজন নক করে। তো এটা ছিল খুবই ভয়ঙ্কর, কারণ রাতের 2টা থেকে 3টার দিকে কেউ আপনার রুমে নক করছে, আবার আপনার পাশের রুমের কেউ না। এটা আসলেই একটা অন্যরকম ব্যাপার। তো প্রথম টাইম আমার চাচা যে রুমে থাকতো সেই রুমে ঘটনা ঘটেনি, ঘটে তার পাশের রুমে। তো পাশের রুমে ঘটার পর তারা উঠে, তারা রুমে 7জন লোক ছিল। 3জন ছিল পাকিস্তানি, 3জন ছিল ইন্ডিয়ান, আর একজন ছিল বাংলাদেশি। 7জন লোক ছিল রুমের ভিতরে। পাকিস্তানি যে 3জন ছিল তারা ছিল একটু সাহসী। ওরা বলল আচ্ছা ঠিক আছে। তারা বলল যে তোমরা তো ভয় পেয়েছো, ঠিক আছে আমি দেখছি। একজন পাকিস্তানি গিয়ে দরজাটা আস্তে করে খুলে দেখে যে বাইরে কেউ নেই এবং লাইট অফ। করিডোর ছিল, মানে করিডোরের লাইট ছিল একদম অফ। পাকিস্তানি কি করে, করিডোরের লাইট অন করে সে দেখতে পায়। তো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না মোটেও। তিনি দেখতে পেয়েছিল একটা মেয়েকে, যে তার চুলগুলো ছিল এলোমেলো, তার হাত পা ছিল অনেক লম্বা, তার শরীর দিয়ে রক্ত পড়ছে। তো এরকম ছিল তার ওই মেয়েটি। তিনি দেখতে পায় ওই মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। বিল্ডিংটি ছিল 4তলা বিল্ডিং দিয়ে। বিল্ডিং এর 3rd ফ্লোরে আমার চাচারা থাকতো। তো দেখতে পায় যে মেয়েটি নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটা দেখে পাকিস্তানি যে লোকটি ছিল তিনি একটু সাহসী ছিলেন, তার জন্য তিনি ভয় না পেয়ে সে তার রুমে প্রবেশ করে। সে রুমে প্রবেশ করে তাদেরকে বলতেছে যা কিচ্ছু নেই, বাড়িতে কিছু নাই, সবাই শুয়ে পড়েন। তো তিনি এটা দেখে ওই দিনকার রাতে যতই হোক সাহসী হোক, কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করছিল। তো তিনি সেটা দেখতে পায়, অনুভব করছিল যে তার আশেপাশে কেউ আছে, প্যারানর্মাল কিছু তিনি অনুভব করছিল, যার কারণে তিনি রাতের বেলা ঘুমাতে পারেননি। তো রাতে ঘুমাতে না পারার কারণে তিনি সকালবেলা যখন ডিউটিতে যান তখন তার কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তখন তার কলিগরা জিজ্ঞেস করে যে তুমি কেন এরকম করতেছো, তোমার শরীর কি খারাপ, কোনো সমস্যা আছে নাকি? তখনও তিনি ঘটনাটি কারোর সাথে শেয়ার করেন না। তো পরবর্তীতে রাতের বেলা যখন এই আমার চাচা যে রুমে থাকতো সেই পাশের রুমে আগের দিন ঘটনাটি ঘটেছিল, তো পরের দিন আমার চাচার যে রুমে থাকতো সেই রুমে ঘটনাটি ঘটে। সেই রুমে ছিল 6 জন, আর 4 জন ছিল বাংলাদেশি আর 2 জন ছিল ইন্ডিয়ান। তো 4 জন বাংলাদেশি যে ছিল ওদের মধ্যে আমার চাচা ছিল একটু সাহসী। তো তিনি আগের দিন ওই রাত্রের ঘটনাটি যেহেতু জানতেন না, যেহেতু পাকিস্তানি ভাইটি শেয়ার করেননি, তো তিনি কিছুটা অনুভব করতে পেরেছিলেন যে ওই বিল্ডিংয়ে কিছু একটা সমস্যা আছে। অনুভব করতে পেরেই তিনি রাতে ঘুমাননি, তিনি ওয়েট করছিলেন যাতে কেউ তার দরজায় নক করুক, আর তিনি এই সুযোগটা পান যাতে তিনি বাইরে যেতে চান। তো তিনি ঘুমাননি, তিনি ওয়েট করতেছেন। যখন ঠিক রাতের 1:40 তখন তাদের রুমে একটা নক হয় তাদের দরজায়। তো সবাই ঘুম থেকে উঠে পড়ে, কারণ কালকে ঘটনাটা ঘটার পর তারা সবাই অ্যালার্ট ছিল, বিশেষ করে আমার চাচা বেশি অ্যালার্ট ছিল। তো তিনি উঠে পড়ে দরজা আস্তে করে তিনি রুমের লাইট না জ্বালিয়ে তিনি দরজাটি খোলেন, দেখেন কেউ নেই। তখন তিনি রুমের লাইট জ্বালান, তারপর বাইরে গিয়ে তিনি করিডোরে লাইট জ্বালান। তো আমার চাচা যেটা দেখেছিল সেটা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। সে দেখলেন একটা ছেলে, সে যুবক বয়সী। সাধারণত কনস্ট্রাকশন সাইটে দেখবেন যে কর্মীরা এক ধরনের কাপড় পরে থাকে, বিশেষ করে পোশাক নীল কালারের। তো ওই পোশাক পরা এবং তার হাতটি ছিল অনেক লম্বা, তার চোখ নাক অনেক বড়, তার পাও ছিল উল্টো, তার পায়ের পাতাগুলো ছিল উল্টো, এবং সেই অবয়বটি বা সেই জিনিসটি তার দিকে না তাকিয়ে সোজা হাঁটছিল। তো এক পর্যায়ে তিনি আয়াতুল কুরসি পরে তার নিজের বুকে ফু দেন এবং রুমের ভিতরে এসে তাদের যে কলিগ ছিল তাদেরকে রাতের বেলা কিছু বলেন না। তো পরদিন সকালে উঠেই তিনি তার কলিগদের সাথে ঘটনাটি বলেন যে এরকম ঘটনা যে আমি দেখেছিলাম যে এই ঘটনাগুলো ঘটেছিল। তো এটা শোনার পর তাদের কলিগরা খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর তারা ওই দিনকার মতো কাজে চলে যায়, তারা যে যার মতো কাজে চলে যায়। তো ঘটনাটি ঘটার পর আমার চাচা যখন শেয়ার করে তখন ঘটনাটি তাদের পুরো বিল্ডিং নিয়ে ছড়িয়ে পড়ে যে আমার চাচা এই বিষয়টি দেখেছে। তো তার পাশের রুমে যে পাকিস্তানি লোকটি দেখেছিল ওই মেয়েটিকে, তো আমার চাচা
বাঁচার ঘটনা শেয়ার হবার পর ওই পাকিস্তানি লোকটিও তার ওই ঘটনাটি শেয়ার করে। তো এক পর্যায়ে শেয়ার করার পর পুরো বিল্ডিং জানাজানি হয়ে যায় এবং বিল্ডিংটি যেহেতু 4 তলা ছিল তাই ওই 4 তলার যে ওপরের তলা একেবারে সবার ওপরের তলা ওখানে কেউ থাকতো না, মূলত 3 তলায় শ্রমিকরা থাকতো। তো তারা অনেক দিন যাবৎ এটা নিয়ে একটু গবেষণা করেছিল যে ওই জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। তখন যে ওই জায়গায় যে এয়ারপোর্টে যে পুরাতন শ্রমিক ছিল তারা জানায় যে এই বিল্ডিংটা যে জায়গার উপর তৈরি করা হয়েছে সে জায়গায় নাকি গণকবর দেওয়া হয়েছিল। এটা জানার জন্য তারা আবার একটু আগ্রহী হয়, তারা এটা জানার জন্য অনেক ইচ্ছা প্রকাশ করে, যার জন্য তারা একটু গবেষণা করে এটা নিয়ে। তখন তারা জানতে পারে যে পূর্বে যেই কারণে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণটা হচ্ছে যে এখানে নাকি বোমা মারা হয়েছিল। তো বোমা মারার কারণে, বোমা বিস্ফোরণের কারণে অনেক মানুষ নাকি এই জায়গায় মারা যায়, প্রায় 300 থেকে 400 মানুষ নাকি এখানে মারা যায়। তারপর তাদের লাশ দেশে না পাঠিয়ে বিনা গোসলে বা বিনা জানাজায় ওই বিল্ডিংটা যেখানে তৈরি সেই জায়গায় পুঁতে দেওয়া হয় তাদেরকে, এবং তাদের উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, রুলার দিয়ে ওই জায়গাটা সমান করে দেওয়া হয়। তো কিছু বছর পর, প্রায় 7 থেকে 8 বছর পর ওই জায়গায় ওই বিল্ডিংটা তৈরি করা হয় শ্রমিকদের থাকার জন্য। তো তারা এটা জানার পর একটু ভীত সন্তুষ্ট হয়, কারণ তারা যখন জানে যে এখানে এত মানুষের কবর, তাদেরকে এভাবে দাফন করা হয়েছে, এটা শুনে তারা একটু ভয় পেয়ে যায়। তো মোটামুটি বিল্ডিংয়ে প্রায় 50 থেকে 60টা রুম ছিল এবং মোটামুটি ওই বিল্ডিংয়ে প্রায় 250 থেকে 300-র মতো লোক থাকতো। তো 300-র মতো লোক থেকে 50 থেকে 60 জনের মতো লোক এই বিষয়টি জেনে ফেলে যে ওই জায়গার ঘটনাটা। তো উপরের ছাদটা যেহেতু খালি ছিল তো ওই জায়গার ভয়ে কেউ যেত না, যেহেতু পুরো বিল্ডিং এর মানুষ এই ঘটনাটি সম্পর্কে অবগত না যে এখানে একটি গণকবর রয়েছে। তো সেই কারণে কিছু প্রবাসীরা রাতের বেলা ছাদে যায়। তো একজন যখন রাতের বেলা ছাদের উপরে যায়, তার নাম ছিল জলিল এবং তিনি বাংলাদেশে ছিলেন, তার বাড়ি ছিল বাংলাদেশের সুনামগঞ্জে। তো তিনি যখন উপরে যায় কথা বলতে বলতে তার পরিবারের সাথে তিনি কথা বলতে বলতে উপরের দিকে যায়, তখন তিনি প্রায় 20 থেকে 25 মিনিট উপরে কথা বলছিল। তো তিনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ছাদের উপর কেমন যেন বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো বাতাস লাগছে না। এটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যায়, কারণ বাতাস চারিদিকে এত, কিন্তু তার শরীরে কোনো বাতাস লাগছে না। তা দেখে তিনি ভয় পাওয়ার পর তিনি দৌড় দিয়ে নিচে নেমে যায় এবং নিচে এসে তাদের রুমমেটদের এটা জানালে তাদের রুমমেটরা উপরে যায়, গিয়ে দেখে যে কোনো বাতাস নেই। তো তারা তাকে নিয়ে একটু মজা উড়ায় যে তুমি হয়তো বা সারাদিনের ক্লান্ত, তাই তুমি একটু ভুল ভেবেছো। তো তারা যখন আমাকে এটা বলছিল তখন উনি বলে, দেখো ছাদের কর্নারে কে একজন দাঁড়িয়ে আছে। তো তার এই কথা শুনে আবার সবাই মজা নিতে থাকে যে তুমি আবার উল্টাপাল্টা বলছো। কিন্তু যখন তারা পিছনের দিকে ঘুরে দেখে তখন তারা দেখে আসলেই রুমের ওই কর্নারে কিছু একটা কালো দাঁড়িয়ে আছে। তো তারা এটা দেখার পর, 2 জন ছিল তার সাথে, দেখার পর বলছে আর কিছু না, ছায়া নিয়ে তার সাথে মজা নিচ্ছিল। কিন্তু যখন ওই অবয়বটা তাদের দিকে ঘুরে তাকায় তখন তারা ওই সিনটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ ওই জায়গায় ছিল একজন ছেলে যাকে কিনা আমার চাচা দেখেছিল। তো ওই ছেলেটা যখন তাকায় তখন তার পোশাক আশাক, ভয়ানক চেহারা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই নিচে নেমে পড়ে। নিচে নেমে পুরো বিল্ডিং এর মানুষ জড়ো হয়ে যায়। এই ঘটনা শোনার পর তারা একটু ভয় পেয়ে যায়। তো তারা এক পর্যায়ে তারা যে যার মতো রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে ওই দিনকার মতো। তো আগে তো 50 থেকে 60টা রুমের ভিতরে 5 থেকে 6টা ঘরের ভিতর নক হতো রাতের বেলা, কিন্তু ওই দিন রাত্রে প্রায় সব রুমেই নক হচ্ছিল। তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাদের যে ইনচার্জ ছিল তাকে কল দেয় এবং জানায় বিষয়টি। তাদের ইনচার্জ জানতো যে এই জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, কারণ তিনি এই গণকবর সম্পর্কে আগে থেকে অবহিত ছিল। তো তখন তিনি বলে যে কোনো সমস্যা নেই, তোমরা ঘুমিয়ে পড়ো, ওটা কিছু না। তো তিনি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে, কিন্তু তারা খুবই ভয় পাচ্ছিল। তো তারা ভয়ে ভয়ে ওই দিনকার মতো রাতটা পার করে দেয়। তো পরের দিন কেউই রাত্রিবেলা ওই বিল্ডিংয়ে শুতে রাজি না। প্রায় 250 থেকে 300 লোক বিল্ডিংয়ে শুইতে কেউই
রাজি ছিল না। তখন যাই হোক অনেক কোম্পানির জোরাজোরিতে তারা ওই জায়গায় থাকতে বাধ্য হয়, অনেকটাই বাধ্য হয়ে তারা যায় ওই দিনকার রাত্রেবেলা থাকার জন্য। তো ওই দিনকার রাত্রে যাওয়ার পর তারা যে যার রুমে প্রবেশ করে এবং উপরে যে ছাদ ছিল ওই ছাদের দরজাটি লক করে দেয় যাতে কেউ ছাদে প্রবেশ করতে না পারে। তারা লক করে দিয়ে নিচে চলে আসে এবং যে যার মতো নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো যখন আনুমানিক রাত 4টা বা তার একটু আগে বা 3টা এরকম টাইমে তারা যে শব্দ শুনতে পায় যেটা ছিল ছাদ থেকে। তো আমার যে চাচা ছিল তিনি শব্দটা পরে শুনতে পেয়েছিল, কারণ তিনি অনেক ক্লান্ত ছিল, ঘুমাচ্ছিল। তো তার রুমমেটরা শব্দটা আগেই শুনেছিল। তো তারা শব্দ শুনে উপরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল বিল্ডিংটা কেউ কাঁপাচ্ছে বা বিল্ডিং এর উপর কেউ নাচছে, তাদের ছাদ পুরোটা কাঁপছিল, এরকম ফিল হচ্ছিল তাদের। তো তারা সিদ্ধান্ত নেয় যে উপরে যাবে, যা হবার হবে, দেখা যাবে। তো মোটামুটি 50 থেকে 60 জন লোকের মতো তারা উঠে পড়ে ঘুম থেকে, আর বাকিরা তখন ঘুমাচ্ছিল। তখন এত মানুষ যখন ঘুম থেকে উঠে পড়ে তখন সবাই একটু সাহস পায় যে না এখন যাওয়া যায়। তো আমার চাচারও এক পর্যায়ে ঘুম ভেঙে গেছিল এবং আমার চাচাও বুঝতে পারছিল শব্দগুলো। তো সবার আগে আমার চাচা যেতে চায়, আবার আমার চাচার কাছেই দরজাটার লকের চাবি ছিল। তো সে যখন চাবি দিয়ে দরজাটা ওপেন করে এবং ভিতরে যায় তখন দেখে যে অনেক বাতাস বইছে ওই ছাদের উপর দিয়ে এবং কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই ছাদের যে ধুলাবালিগুলো ছিল ওই ধুলাবালি ওই ছাদের উপর দিয়ে অনেক গড়াগড়ি খাচ্ছে এবং নাচছে এরকম মনে হচ্ছে। তো তারা এটা দেখে খুবই ভয় পায় এবং দৌড়ে নিচে চলে আসে এবং পুরো বিল্ডিং এর মানুষকে সেটা জানায়। তো ওই দিন রাতে আর কেউ ঘুমায় না, কিন্তু তারা যখন সকালবেলা তাদের কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তারা সকালে যখন তারা তাদের বিল্ডিং এর মেইন গেট দিয়ে বের হয় তখন দেখে যে তাদের ওই বিল্ডিং এর সামনে 5-7টা লাশ। তো তারা দেখার পর খুবই ভয় পেয়ে যায় এবং দেখে যে তাদের লাশের কারো মাথা নেই। তো এটা দেখার পর তারা আরো ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর তারা আর কোনো মতেই কেউ ওই বিল্ডিং এ রাত্রে থাকার জন্য রাজি হয় না। কিন্তু আবার বিল্ডিং এর যে অনার ছিল তো সেই অনাররা কোম্পানির অনারকে অনেক প্রেসার করছিল যাতে ওনারা থাকে, কিন্তু তারা কেউই থাকতে চায়নি। তারা যে যার মতো অন্য জায়গায় চলে গিয়েছিল। রাত্রে একজন পার্সন ওই বিল্ডিং এ থাকার জন্য আসেনি সেখানে। যাই হোক এটা দেখার পর যখন তারা অনেক ভয় পেয়ে যায় তখন তারা যে যার মতো তাদের কাজে চলে যায় এবং তারপরে খবর পায় যে তাদের ওই 7টা লাশ যখন যে পুলিশ টিম রেস্কিউ করতে যায় বা 7টা লাশ দেখতে যায় ঘটনাস্থলে তখন তারা গিয়ে কোনো লাশই দেখতে পায় না। তখন তারা যখন এটা জানতে পারে তখন তারা আরো অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর তারা আর কোনো মতেই ওই এয়ারপোর্টের ভিতরে কাজ করার জন্য কোনোভাবে রাজি হয় না। তো না হওয়ার কারণে তাদের কোম্পানি তাদেরকে অনেক প্রেসার ক্রিয়েট করে, কারণ কোম্পানিও তাদের ভিসা দিয়ে বাংলাদেশ থেকে দুবাইয়ে নিয়েছে। তাদের তো কোম্পানির একটু খরচ আছে, এজন্য তারা কোম্পানি একটু চিন্তিত হয়ে পড়ে যে এতজন লোক কি করা যায়। তারপর কোম্পানির সিদ্ধান্ত নেয় যে তাদেরকে অন্য জায়গায় থাকার একটি ব্যবস্থা করে দিবে। তো কোম্পানি যখন তাদেরকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেয় তখন তারাও জায়গায় থাকতে রাজি হয়। তো তারা 250 থেকে 300 জন লোক তো তারা ওই জায়গায় থাকতে শুরু করে। তো ওই বিল্ডিং এ যখন তারা উঠে তো যে যার মতো রুমে চলে যায়। তো সেই বিল্ডিং এ আবার লিফট ছিল, যা আগের বিল্ডিং এ ছিল না, শুধু সিঁড়ি ছিল। তো বিল্ডিং এ লিফট থাকাকালীন সবার জন্য সুবিধাই ছিল, কিন্তু যখন 2-1 জন লোক লিফটটি উদ্বোধন করে যায় মানে ফার্স্ট উঠতে যায় তখন তারা ভিতরে প্রবেশ করার পর যখন তারা গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোরে উঠতে যায় তখন তারা দেখে যে তাদের লিফট একটি মাঝামাঝি ফ্লোরে আটকে গেছে। তারা টেকনিক্যাল সমস্যা মানে কিছু মনে করে না, আর কিছু মনে না করার কারণে তারা কল দেয়, সিকিউরিটিকে কল দিয়ে জানায় বিষয়টি। সিকিউরিটি পরবর্তীতে এসে দেখে যে লিফটটি গ্রাউন্ড ফ্লোরে আছে, কিন্তু তারা বলছে যে তাদের লিফটটি একটি মাঝামাঝি ফ্লোরে আটকে আছে। দেখার পর সিকিউরিটি অবাক যে কি রে, এটা কিভাবে সম্ভব। তারা যখন সিকিউরিটি টেকনিশিয়ান তাকে ডাকে এবং চেক করে যে তাদের সিস্টেমে কোনো ঝামেলা আছে কিনা, কিন্তু তারা দেখে যে তাদের সিস্টেমে কোনো ঝামেলা নেই। তখন পরবর্তীতে লিফটে থাকা লোকদেরকে ফোন দেওয়া হলে তখন ওই লিফটের যে 2 জন লোক ছিল তারা ফোনটা উঠে বলে তারা নাকি একেবারে 5 তলায় উঠে গেছে, কিন্তু লিফটটা ওই সময় 3 তলায় ছিল। এটা দেখে সিকিউরিটি তাদেরকে বলে যে না, যে লিফটটা নিচ গ্রাউন্ডে ফ্লোরে আছে, কিন্তু তারা 5 তলায় উঠে গেছে, কারণ
বললে তারা অনেক ভয় পেয়ে যেত। 5 তলায় ওঠার পর তারা সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর তারা দেখে যে তাদের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে আছে। এটা কিভাবে সম্ভব তারা বিশ্বাস করতে চায় না। প্রথম 2 থেকে 3 জন যে লিফটের ভিতর ছিল তারা বিশ্বাস করতে চায় না। তো এরকম ভাবে আর কেউ লিফটের ভিতরে উঠতে চায় না, কিন্তু একজন না জেনেই তো লিফটের ভিতরে উঠে পড়ে এবং পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তার বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কোনো একটি জায়গায়, সেটা আমি জানি না। তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো যখন পুরো বিল্ডিং এর মানুষ জানে তখন তারা হতভম্ব হয়ে যায় যে মানুষ আবার কিভাবে গায়েব হয়ে যায় লিফটের ভিতর থেকে। তখন তারা অনেক ভয় পেয়ে যায় এবং তারা ওই বিল্ডিংটি ছাড়তে বাধ্য হয়, কারণ একটা মানুষের জলজন্ত গায়েব হয়ে যাওয়া একটা আতঙ্কর ব্যাপার। তখন তারা তাদের পাশের একটি মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। তো তারা ইমাম সাহেবকে এই বিষয়টি বলে। ইমাম সাহেবটি ছিল ইন্ডিয়ান, যার কারণে তারা হিন্দিতে কথা বলতে পারছিল এবং বুঝাতে পারছিল ওই ইমাম সাহেবকে। ইমাম সাহেবকে তারা জানায় যে এরকম। তখন ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিছু জিনিসের কথা বলেছিল, তো বলেছিল ওই জিনিসগুলো ওনাকে দিয়ে আসতে। তো ওনারা ওই জিনিসগুলো ওনাকে দিয়ে আসে এবং বলে যে আপনারা 2-3 জন কাজ করবেন, আমার কাছে সন্ধ্যাবেলা আসবেন। তো 2-3 জন যখন সন্ধ্যাবেলা ওনার কাছে যায় তখন উনি জানায় বিল্ডিংটা সম্পর্কে, যে বিল্ডিংয়ে প্রায় 6 থেকে 700টি জিন থাকতো, যে বিল্ডিংয়ে তারা আগে থাকতো। আর তারা নাকি তাদের যেই 250 থেকে 300 লোক মানুষ যখন ওই বিল্ডিংয়ে থাকতো তাদের নাকি ডিস্টার্ব করেছে, যার কারণে জিনেরা খুবই ক্ষিপ্ত। আর এই কারণবশতই তারা যখন নতুন বিল্ডিংয়ে উঠে তখন তাদের ওই যে একজন লোককে গায়েব করে দেয়। তো তারা জানায় যে ওই একজন লোককে তারা মেরে ফেলেছে এবং কোনো একটা জায়গায় তার লাশ ফেলে দিয়েছে। ইমাম সাহেব এটা জানানোর পর ওই 2 থেকে 3 জন লোক অনেক হতভম্ব হয়ে যায়। তো যখন তারা বাড়িতে মানে তাদের বিল্ডিংয়ে আসে, নতুন বিল্ডিংয়ে সবাইকে জানানোর পর আমার চাচা হতভম্ব হয়ে যায় এটা কিভাবে সম্ভব। তারপর অনেক কষ্ট মষ্ট করার পর তিনি নিজেকে সামলিয়ে নেয়। তখন পরের দিন ঘটে আরেক আজব ঘটনা। তারা দেখে সকালবেলা ঘুম থেকে উঠে যে তাদের রুমের সামনে একটি করে বক্স। তো এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় যে বক্স আবার কেন। তারা ভয়ে ভয়ে বক্সটি খোলে এবং বক্সটি খুলে তারা বক্সের ভিতর দেখে যে একটি করে চুল এবং প্রায় চুলের সাথে নখ এবং চামড়া। তারা এটা দেখে ভয় পেয়ে যায় এবং তারা একটি বাক্স ইমাম সাহেবের কাছে আবার নিয়ে যায়। বক্স নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব দেখে বলেন যে এটা যে মানুষকে গায়েব করা হয়েছিল এটা তারই অংশ, আপনাদেরকে দিয়ে গেছে। তখন তারা একথা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন তারা ইমাম সাহেবের কাছে সমাধান চায়। তখন সমাধান চাওয়ার পর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, আমাকে 2 থেকে 3 দিন সময় দিন। তো তারা 2 থেকে 3 দিন সময় দেন এবং 2 থেকে 3 দিন পর তারা ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব তখন বলে তারা কিছু দাবি করেছে, বকরি বা ছাগল প্রায় 10 থেকে 15টা এবং 10 থেকে 15টা দুম্বা তাদেরকে দিতে হবে এবং 7 থেকে 8 মণের মতো চাল তাদেরকে রান্না করে দিয়ে আসতে হবে মরুভূমির মাঝখানে, কিন্তু সেটা চেখে দেখা যাবে না, না হলে তারা গ্রহণ করবে না। এটা একটা নিয়ম ছিল। তো যখন তারা রেখে চলে আসে 7 থেকে 5 ঘন্টা পর তারা যখন দেখে তখন সব কিছু খালি দেখে। তো জিনরা যখন গ্রহণ করে পরবর্তীতে তারা জানায় যে তারা তাদের সাথে আর কিছু করবে না। তো পরবর্তীতে আর কোনো কিছু ঘটেনি, কিন্তু ওই যে একজন লোক গায়েব হয়ে গিয়েছিল তাকে তারপরে খুঁজে পাওয়া যায়নি, তার লাশও খুঁজে পাওয়া যায়নি। তার বাংলাদেশের যে বাড়ি কুষ্টিয়া জেলায় তাদের পরিবারের লোকজন এখনো জানে যে তাদের রিলেটিভ রয়েছে। তার কোনো একজন কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে তিনি বিল্ডিং থেকে পড়ে মারা গেছেন এবং কিছু সমস্যার কারণে তার লাশ তার দেশে পাঠানো হয়নি। তো আজও পর্যন্ত তার পরিবারের লোকেরা এটি জেনেই আছে। তারা এখনো সত্যতা জানে না। যদি সত্যিটা জানতো তাহলে অবশ্যই খুব ভয় পাবে। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি।